সুপারস্টার রামচরণ, শিবা রাজকুমার ও জাহ্নবী কাপুর অভিনীত পেড্ডি মুভিটি চলে এসেছে। তো আমিও চলে আসলাম এটার এক্সপ্লেইন নিয়ে। তোমাদের জন্য এত কষ্ট করে নতুন নতুন সিনেমার গল্প নিয়ে আসি, তাহলে তো একটা লাইক আমি আশা করতেই পারি। কোনো স্পয়লার না দিয়ে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে চলো তাহলে গল্পের গভীরে ঢুকে পড়া যাক। সিনেমার শুরুতে দেখা যায় কলকাতা ভাইজাগ হাইওয়ে রোড, সাল 2016। এখানে বিশ্বাস নামের একজনকে দেখা যায়। সে আসলে স্পোর্টস সিলেক্টর। সে দেশের বিভিন্ন জায়গাতে গিয়ে খেলোয়াড় সিলেক্ট করত অলিম্পিকে পাঠানোর জন্য। এক পর্যায়ে তিনি চলে আসেন অলিম্পিক অ্যাসোসিয়েশন ভারতে। ওনার যিনি হেড ছিলেন তিনি ওনার উপর অনেক রাগান্বিত, কারণ অলিম্পিকে তাদের রেজাল্ট খুবই খারাপ। এত বড় একটা দেশে মাত্র 2টা মেডেল, টোটাল 130 কোটিরও বেশি মানুষ ওদের। তখন তিনি আরও বলতে থাকেন, তোমাদের যেই যেই ফ্যাসিলিটি প্রয়োজন আমি সবগুলোই প্রোভাইড করি, তাহলে কেন আমাদের মেডেল সংখ্যা এত কম? আমাদের আগামী মিটিংয়ের আগে যদি এর এক্সপ্লেনেশন না আনতে পারো তাহলে কিন্তু তোমরা ঝামেলায় পড়বে। আমরা কিভাবে আগাতে পারবো সেটা লাগবে আমার, না হলে আমি পুরো অ্যাসোসিয়েশনটাই কিন্তু বন্ধ করে দিব। আর এটার জন্য যে টাকা পয়সা আসে সেগুলো আমি সব বন্ধ করে দিব এবং সরকারকে টাকাগুলো ফিরিয়ে দিব। সেগুলো দিয়ে সরকার যেন অন্য কিছু করতে পারে, অন্য খাতে লাগাতে পারে। এমনিতেও তো খেলায় আমরা তেমন কিছু করতে পারছি না। এই কমিটিতে যারাই আসো তারা তো নিজেরাও কোনোদিন খেলোনি, আর নিজের ছেলেপেলেদেরকেও কেউ খেলতে দাও না, তাহলে অলিম্পিক মেডেল কে আনবে? আরও অনেক কথা শোনায় বস। সেখান থেকে এগুলো শুনে চলে আসে বিশ্বাস। সে ভাবতে থাকে কিভাবে সে ভালো ভালো প্লেয়ার সিলেক্ট করতে পারবে। সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় কেউ কেউ কোনো সেফটি সারে ব্রিজ থেকে লাফ দিচ্ছে, আবার একটা বাইকে 4 জন বাচ্চা নিয়ে যাচ্ছে আরেকজন। যাদের প্রোটেকশন সম্পর্কে কোনো ধারণা নেই তারা খেলায় কিভাবে তাদের বাচ্চাদেরকে এগিয়ে দিবে। যেতে যেতে বিশ্বাস আরও একটা জিনিস খেয়াল করে, সামনে একটা খেলার ময়দান, সেখানে সবাই চিল্লাপাল্লা করছিল। বিশ্বাস সেখানে গিয়ে দেখতে পায় এই গ্রামের ছেলেপেলেগুলো খুবই ভালো খেলোয়াড়। কেউ ক্রিকেটে সেরা, কেউ কুস্তিতে, আবার কেউ দৌড়ানিতে সেরা। ওদের যখন জিজ্ঞেস করা হয় তোমাদের ইন্সপিরেশন কে, তখন কেউ টেন্ডুলকারের নাম বলে, তো কেউ উসাইন বোল্টের নাম, আর অনেকগুলো বাচ্চা পেড্ডির নাম বলে। খেলোয়াড় চেঞ্জ হচ্ছে, খেলা চেঞ্জ হচ্ছে, কিন্তু নাম একটাই, পেড্ডি। এই ব্যাপারগুলো তো বিশ্বাস তো শক খেয়ে যায় যে এই পেড্ডিটা আবার কে। তখন তিনি পেড্ডি সম্পর্কে মানুষদের কাছে জানতে চায়। তারপর একজন এগিয়ে আসার পেড্ডি সম্পর্কে বলতে থাকে, পেড্ডি আমাদের গ্রামেই থাকে, যদি ওর সাথে আপনি দেখা করতে চান তাহলে আমি দেখা করিয়ে দিতে পারবো। আর আপনি যে এখন পাথরের উপর বসে আছেন না, সেটার নামও হচ্ছে পেড্ডি পাথর। আসলে একদিন পেড্ডি একটা ছক্কা মেরেছিল আর সেই বলটা সেই পাথরের ওপর পড়েছিল, তারপর থেকে এটার নাম হয়ে গিয়েছিল পেড্ডি পাথর। এই কথাটা শুনে বিশ্বাস বলে, এই মাঠ থেকে যে কেউ ছক্কা মারলেই তো এখানে এসে পড়বে, এতে অবাক হওয়ার কি আছে? কিন্তু লোকটা যে কথা বলে সেটাতে অবাক হয়ে যায় বিশ্বাস। তিনি জানায়, এই মাঠ থেকে নয় স্যার, আরও 2 মাঠ পরে 3 নম্বর মাঠ থেকে 6 মেরেছিল পেড্ডি। এই কথাটা শুনে তো খুবই শক খেয়ে যায় বিশ্বাস এবং পেড্ডির সঙ্গে সে দেখা করতে চায়। তখন লোকটা জানায়, যদি ওর সঙ্গে আপনি দেখা করতে চান তাহলে সেখানে কোনো গাড়ি যাবে না, কোনো ট্রেনও যাবে না, আপনাকে আমার সাথে হেঁটে জঙ্গলের ভেতর দিয়েই যেতে হবে। আপনি কি পারবেন? তখন ওই লোকটার সঙ্গে যেতে শুরু করে মিস্টার বিশ্বাস। আসলে তিনি জানতে চাইছিলেন যে এই পেড্ডিটা কে, যার কথা সব খেলোয়াড়ই বলছে। তখন ওই লোকটা পেড্ডির গল্পটা বলতে শুরু করে। সাল 1990, রামভুজি নামের একজনকে দেখানো হয়। সে বিজয়নগরে থাকতো। আসলে ওদের এই জায়গাটাতে হরহামেশাই ক্রিকেট ম্যাচ খেলা হতো। সেখানে 2টা গ্রামের 2টা টিম থাকতো, তবে সবসময় একটা প্লেয়ারকে নিলাম করে কেনা হতো, যার নাম ছিল পেড্ডি। আসলে সে ক্রিকেটের জিনিয়াস, তবে পেড্ডি ছিল একজন পাহাড়ি মজদুর। ওদের গ্রামের কোনো নামই ছিল না। মজদুরি করার জন্য সে বিজয়নগরে আসতো। তখন এখানে পেড্ডির নামে বলি লাগানো হয় যে ওকে কে নিতে পারবে। ওকে নিলামে তোলা হলে 601 টাকা দিয়ে পেড্ডিকে কিনে নেয় রামভুজি। এখানে খেলা শুরু হয়ে গেলেও পেড্ডি এখনও উপস্থিত হয়নি। ওই সময়টাতে পেড্ডি একটা গুড়ের ফ্যাক্টরিতে কাজ করছিল। আসলে ওর হাতের গুড় সবাই খুব পছন্দ করত এবং বাজারেও ওর হাতের গুড়ের খুব ডিমান্ড। সেখান থেকে মোটামুটি কাজ শেষ করে পেড্ডি চলে আসে খেলার মাঠে। এখানে রামের বিরোধী দল প্রথমে ব্যাট করে আর 150-র উপরে রান করে। ওদের জিততে হলে একটু বেশি করতে হবে, তবে 100 রান করতে করতেই রামের প্রায় সকল ব্যাটসম্যানই আউট হয়ে যায়। তার পরপরই মাঠে এন্ট্রি নেয় পেড্ডি। সে নামার পর থেকে প্রায় প্রত্যেক বলেই 6 এবং 4 মারছিল। দেখতে দেখতেই খেলা প্রায় শেষের দিকে নিয়ে আসে পেড্ডি। জেতার জন্য এখন প্রয়োজন মাত্র 2 রান। তখন রাম গিয়ে পেড্ডিকে বলে, শেষ রানটা কিন্তু আমি নেব, এর জন্য তুমি এবার সিঙ্গেল নাও। কিন্তু ওর কোনো কথা না শুনেই পেড্ডি 6 মেরে ম্যাচটা জিতিয়ে দেয়। এদিকে গুড়ের ফ্যাক্টরিতে গুড় বানানো প্রায় শেষ।
তবে পেড্ডি না আসলে সেটার ফিনিশিং টাচটা দেওয়া যাবে না। কিছুক্ষণের মধ্যেই সেখানে পেড্ডি চলে আসে এবং গুড়গুলো নামিয়ে নেয়। কাজ শেষে বিকেলবেলাতে ওদের মজুরি দেওয়া হচ্ছিল। পাহাড়িরা জোড়া ধরে কাজ করত। ওদের দুজনের জন্য বরাদ্দ ছিল 20 টাকা, আর বিজয়নগরের একজনের জন্য বরাদ্দ ছিল 20 টাকা। যদিও পাহাড়িরা বিজয়নগরের একজনের থেকে বেশি কাজ করত একাই, তারপরে ওদের দুইজনের মজুরি আর এদের একজনের মজুরি ছিল সমান, কারণ পাহাড়িদের কোনো পরিচয় ছিল না। সরকার ওদেরকে নিজের দেশের জনগণ হিসেবে মানত না। ওরা যদি মরেও যায় তারপরেও কেউই কেয়ার করে না। এজন্য ওদেরকে যে টাকা দেওয়া হয় এটা নিয়েই ওদেরকে খুশি থাকতে হতো। এমনকি ওদের এখানে ঘুমটাও কিনে নিতে হতো। প্রত্যেক রাতে 2 টাকা করে দিয়ে একটা গুদামের মধ্যে গিয়ে ওদেরা ঘুমিয়ে পড়ত। ওদের অবস্থা ছিল খুবই শোচনীয়। মোটামুটি 20-25 দিন কাজকর্ম করে টাকা যেটা পেত সেটা নিয়ে ওরা গ্রামের উদ্দেশ্যে রওনা দিত। যদি ওরা সকালবেলা সূর্য ওঠার আগে বের হতো এখান থেকে, তারপরে ওদের বাড়িতে পৌঁছাতে পৌঁছাতে সন্ধ্যা লেগে যেত। ওদের গ্রামে অবশ্য একজন দায়িত্ববান মানুষ ছিল, তার নাম সুরি। সে সবসময় চাইতো ওদের গ্রামে যেন এসে ট্রেন থামে, মানে সেখানে যেন একটা ট্রেন স্টেশন হয়। সে মনে মনে ভাবত যদি ওদের ওখানে ট্রেন থামে তাহলে ওদের জীবনটাই পাল্টে যাবে। সবসময় সে ওখানে লাল পতাকা উড়িয়ে ট্রেনটা থামানোর চেষ্টা করত। কিন্তু গত 32 বছর ধরে এই কাজটা করার পরও একবারের জন্য এখানে ট্রেনটা থামেনি। ওদের গ্রামে কোনো হাসপাতাল ছিল না, আর নাই বা ছিল কোনো শিক্ষা প্রতিষ্ঠান। যদি কারো ছোট কোনো অসুখও হতো তারপরে অনেক সময় শহরে নিয়ে যেতে যেতে রাস্তাতেই মারা যেত। সুরি সবসময় পেড্ডির কাছ থেকে 10 টাকা করে টাকা নিত যে বাড়ি সে বাসায় ফিরত। এই টাকা দিয়ে সে একটা করে স্ট্যাম্প কিনত এবং এমএলএ বরাবর চিঠি পাঠাতো। গত 30 বছর ধরে সে এমএলএ বরাবর চিঠি পাঠিয়ে আসতেছে, কিন্তু একটা বারের জন্য এখানে ট্রেনটা থামাতে পারেনি। আসলে এই কাজটা সম্ভব হয়নি কারণ ওদের পরিচয় নেই, আর যাদের ভোট নেই তাদের জন্য সরকার কোনো কাজই করে না। সরকারের কাছে ওরা শুধুই পরিচয়হীন মজদুর। তারা অল্প কিছু টাকার বিনিময়ে সকল প্রকারের কাজই করত, সেটা হোক সহজ না কঠিন। এর পরপরই দেখা যায় সবাই কাজকর্ম শেষ করে গ্রামে ফিরে আসে তাদের পরিবারের সঙ্গে দেখা করার জন্য। এদের মধ্যে ওই লোকটাও ছিল যে এখন বিশ্বাসকে এই কাহিনীটা শোনাচ্ছে। ওর ঘরে একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়, সেটাও সে 2 দিন পরে জানতে পারে। ওদের সাথে এমন একজনকেও দেখা যায় যে একটা সিলেটে 4টা অক্ষর লিখে এনেছিল তার ছেলের জন্য। সামনের মাসে যখন সে শহরে যাবে তখন আরও 4টা অক্ষর লিখে আনবে তার ছেলের জন্য। এভাবেই সে তার ছেলেকে অক্ষর জ্ঞান দিচ্ছিল। অন্যদিকে দেখা যায় পেড্ডি তার মায়ের সঙ্গে থাকতো আর সব সময় বলতো তাকে বিয়ে দেওয়ার জন্য। কিন্তু অনেকগুলো মেয়ে দেখার পরেও বিয়ে হচ্ছিল না পেড্ডির, কারণ ওদের তো কোনো বংশ পরিচয় নেই, এমনকি তাদের গ্রামের নামটা পর্যন্তও নেই। যখনই মেয়ের বাবারা এগুলো শোনে তখনই আর বিয়ে দেয় না ওর সাথে। এবার পেড্ডি ভাবতে থাকে এবার তাহলে তাকে নিজেকেই কিছু করতে হবে। এর পরপরই এন্ট্রি হয় আচি আম্মার। ওর বাবা গত কয়েকবার ধরে নির্বাচন করে আসছে, কিন্তু প্রত্যেকবারই রামের মামার বিরুদ্ধে হেরে যেত। রাত্রেবেলাতে তার সহকারীকে নিয়ে চলে আসে সে মাঠের মধ্যে। সেখানে গিয়ে নিজের ফসলে নিজেই আগুন দিয়ে দেয় আচি। আসলে এটা যখন গ্রামের মানুষ জানতে পারবে তখন তার বাবাকে ভোট দিবে এবং জিতাবে। সিম্প্যাথির জন্য সে নিজের ফসল নিজেই পুড়িয়ে দিয়েছে। হয়ও ঠিক তেমনটাই। পরদিন সকালবেলাতে আশেপাশের গ্রামের মানুষজন যখন সেখানে জমায়েত হয় তখন আচি অনেক কান্নাকাটি করতে থাকে। আসলে এগুলো সবই ছিল নাটক। যেন ওর চোখের পানিতে মানুষের সিম্প্যাথি আরও বেড়ে যায়, তার বাবাকেই সবাই মিলে ভোট দেয়। এভাবেই প্রচার প্রচারণা চালাতে থাকে আচি। মানুষ অবশ্য ওর ফাঁদে পড়ে যায় এবং ওর জন্য কষ্ট পাচ্ছিল। এমন চলতে চলতে হঠাৎ করে একদিন পেড্ডির চোখ গিয়ে পড়ে আচির ওপর। দেখতে যেমন সুন্দর তেমনই সে বিচক্ষণ, এর জন্য ওকে ভালো লেগে গিয়েছিল পেড্ডির। সেদিন দিনের বেলাতে সবার সিম্প্যাথি নিয়েছিল আচি, আর রাত্রের বেলাতে একটা করে মদের বোতল আর কিছু করে টাকা ধরিয়ে দেয় সব ছেলেদের, যেন ওর বাবাকে সবাই ভোট দেয়, আর মহিলাদের হাতে তুলে দেয় শাড়ি এবং গহনা। তখনই আবার সেখানে এসে উপস্থিত হয় পেড্ডি এবং ওর কিছু বন্ধু। কিছুক্ষণের মধ্যেই আচি সেখান থেকে ঘরে এসে পৌঁছে। ওর পিছে পিছে সেই ঘরের মধ্যে ঢুকে যায় পেড্ডিও। ঠিক তখনই কেউ একজন লাইটটা বন্ধ করে দেয়, আর আচমকাই এমনটা হওয়াতে চমকে যায় আচি। তখন ওকে ধরে ফেলে আবার পেড্ডি, আর ভুলবশত একে অপরকে চুমু খেয়ে বসে। ব্যাপারটাতে অনেক বড় মাপের শক খেয়ে যায় আচি এবং চিল্লাচিল্লি করতে থাকে। সাথে সাথে পেড্ডি সেখান থেকে পলায়ন করে। তার পরপরই সেখানে এসে পৌঁছে আচির সেই সহযোগী। এই ব্যাপারগুলো দেখে সে জানায় ব্যাপারটা কিন্তু কোনোভাবেই বাইরে যাওয়া যাবে না, তাহলে ভোট কমে যেতে পারে, সাথে তোমারও তো বদনামি হবে। এর জন্য ইলেকশন হওয়ার আগ পর্যন্ত তুমি চুপই থাকো। ইলেকশনটা একবার হয়ে যাক, তারপর ওকে খুঁজে বের করে আমরা পিটনা দিব। দেখতে দেখতেই চলে যায় আরও কিছুদিন, আর কয়েকদিন পরে ইলেকশন। আচির জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে। এটা আবার কোনোভাবেই মেনে নিতে পারছিল না রাম।
সে চিন্তা করে আজকে স্টেজে আচিকে সে বেইজ্জতি করবে, এর জন্য নিজের লোককে পাঠায় স্টেজে। ফুল দেওয়ার বাহানা করে সেখানে গিয়ে চাকু বের করে আচির স্যালোয়ারের দড়িটা কেটে দেয়। এই ব্যাপারটা আবার দূর থেকে দেখছিল পেড্ডি। আচির স্যালোয়ারটা খুলে নিচে পড়ে যাওয়ার সাথে সাথে অবশ্য সেখানে থাকা টেন্টটা খুলে দিয়েছিল পেড্ডি। সেটাতে কেউ আর আচির ইজ্জত দেখতে পায় না। তারপরে এসব চিন্তাভাবনা করে অনেক কান্নাকাটি করছিল আচি। তবে এইটুকু সময়ের মধ্যেই আচির কাপড় ছাড়া কিছু ছবি তুলে নিয়েছিল এক ফটোগ্রাফার। এসব ব্যাপার স্যাপার ঘটে যাওয়াতে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল পেড্ডি। কিছুক্ষণ পরে রাম যখন তার বন্ধু বান্ধবের সাথে কথা বলছিল তখন ওখানে ফটোগ্রাফারটা এসে জানায় 3টা ছবি তুলেছি ওর, এটা প্রিন্ট করার সাথে সাথে ওর ইজ্জতের একদম ফালুদা হয়ে যাবে। সেই ফটোগ্রাফারটা যখন ছবিগুলো প্রিন্ট করতে যায় তখনই সেই জায়গার লাইটটা চলে যায়। এন্ট্রি নেয় পেড্ডি। সেখানে সবাইকে কুত্তা মারা মারতে থাকে। ওরা কেউ বুঝে উঠতে পারছিল না যে ওদেরকে কে মারছে আর কেনই বা মারছে। অনেকক্ষণ মারধর করার পরে এক পর্যায়ে অবশ্য পেড্ডিকে দেখতে পায় রাম। আর যে আচির স্যালোয়ারের দড়িটা কেটে দিয়েছিল তার শরীর থেকেও সব কাপড় চোপড় খুলে তাকে গাছের সঙ্গে লটকিয়ে দেয় পেড্ডি। এই ব্যাপারটাতে অনেক রেগে গিয়েছিল রাম, এটার বদলা সে নেবেই। এরপর কাহিনীটা শিফট হয়, একটা কুস্তির ময়দান দেখানো হয়। সেখানে হিন্দ কেসরি নামের একজন আসে। সে এখানকার অনেক স্বনামধন্য একজন কুস্তির মাস্টার। এখানে একটা প্রতিযোগিতা হচ্ছিল, এটা ছিল জেলা পর্যায়ের প্রতিযোগিতা। এখানে কেসরি তার এক শিষ্যকে নিয়ে এসেছিল, ওর নাম ভাদ্র। সে প্রায় সকল খেলাতেই জিতে যেত, তবে তার খেলা একদমই পছন্দ ছিল না কেসরির। অন্য দিনের মতো আজকেও সে খেলাটা জিতে যায়। তারপরেও কেসরি ভাদ্রাকে বলতে থাকে, খেলাতে তো হার জিত থাকবেই, কিন্তু খেলা সবসময় জীবিত থাকতে হবে। কিন্তু তোর খেলা দেখে আমার একদমই জীবিত মনে হয় না। কাহিনীটা আবারও শিফট হয়, আবারও ক্রিকেট খেলার মাঠ দেখানো হয়। এখানে পেড্ডির বলি লাগাচ্ছিল সবাই। প্রতাপ এবং রাম বলি লাগাচ্ছিল পেড্ডির ওপর। এখানে প্রতাপ 1 টাকার বলি লাগায় পেড্ডির ওপর এবং জিতেও যায়। রাম একটা বলিও লাগায় না। এতে পেড্ডির আর বুঝতে বাকি থাকে না যে ওর ওপরে বদলা নিচ্ছে রাম গতকাল রাতের। আর এখানে সবকিছুই সাজানোর নাটক। আসলে রাম তো পেড্ডির ওপরে অনেক রেগেছিল, কিন্তু ওকে মারতে পারছিল না, কারণ যদি ওকে মারে তাহলে সবাই জেনে যাবে আচির ওপর সে কি করেছে। ইলেকশন শেষ হয়ে গেলে তারপরেই সে পেড্ডির ওপরে বদলাটা নিবে। এজন্য সে প্রতাপের সাথে হাত মিলিয়েছে আর পেড্ডির দাম একদম কমিয়ে দিয়েছে ওর অকাত দেখানোর জন্য। শুরু হয়ে যায় খেলা। রামের টিম প্রথমে ব্যাট করে এবং ভালোই রান করে। এবার প্রতাপের টিমের পালা। প্রত্যেকবারই পেড্ডিকে দিয়ে প্রথমে ব্যাটিং শুরু করানো হয়, কিন্তু এবার আর ওকে ব্যাটিং দেওয়া হচ্ছিল না। একদম শেষে ব্যাটিংয়ে পাঠানো হয় পেড্ডিকে। ওর আগে যারা ব্যাটিং করতে গিয়েছিল সবাই যেমন ইচ্ছা তেমনভাবেই আউট হয়ে যাচ্ছিল, কেউ যেন চেষ্টাও করছিল না রান করার। তারপর সুযোগ আসে পেড্ডির। দেখা যায় ওর নিজের টিমই ওকে আউট করার চেষ্টা করছে, কিন্তু তারপরেও পেড্ডি নিজে নিজেই বেঁচে ছিল। ওর আশেপাশে থাকা সকল মানুষই শুধু ওর নাম ধরেই ডাকাডাকি বাড়ছিল, মানে ওকে উৎসাহ দিচ্ছিল। এত জোরে চিল্লাপাল্লা হচ্ছিল যে সেটা কুস্তির ময়দান পর্যন্তও চলে যায়। সেখানে চলে আসে নাইডু। এখানে এসে পেড্ডির খেলা দেখে তো সে অবাক। ততক্ষণে পেড্ডিও বুঝে গিয়েছিল যে প্রতাপ এবং রাম মিলে গিয়েছে। তারপরেও কোনোভাবে শেষ বলে চলে আসে খেলা। রান প্রয়োজন মাত্র 2। শেষ বলটা করতে যাচ্ছে রাম। তখনই নন স্ট্রাইকারের ব্যাটসম্যান বলটা ছাড়ার আগেই ক্রিজ থেকে বেরিয়ে যায়। এতে রাম তাকে আউট করে দেয় এবং খেলায় জিতে যায়। এগুলো সবই ছিল সাজানো নাটক। ওর ইশারাতেই ব্যাটসম্যান এমনটা করলো। খেলা শেষে পেড্ডির কাছে গিয়ে রাম বলে, আমরা দুজনে একসাথে হয়ে গেছি। তোর মূল্য যে 1 টাকা সেটা আজকে তোকে আমি দেখিয়ে দিলাম। তুই শুধু খেলতে জানিস আর আমি খেলাতে জানি। আমরা উঁচু জাতের মানুষ। আর তোর তো কোনো বংশ পরিচয় নেই, এমনকি তোর গ্রামেরও কোনো পরিচয় নেই। খেলাতে পেড্ডি হেরে গেলেও সবাই ওর নাম ধরেই ডাকছিল। এইসব কিছু আবার খেয়াল করে দেখে নাইডু। খেলাতে হেরে যাওয়ার কারণে অনেক মন খারাপ করেছিল পেড্ডি। তখন ওর কাছে চলে আসে নাইডু আর ওকে বলে, তুই কুস্তি শিখবি? এটা শুনে পেড্ডি বলে, যদি আমাকে টাকা দেন তাহলে আমি খেলবো, মানে দিনমজুরি চাইছে। কিন্তু নাইডু জানায় এটা টাকার জন্য না, খেলার জন্য তুই চাইলে আসতে পারিস আমার কাছে। তুই আজকে হেরে গেছিস, তারপরেও সবাই তোর নাম ধরে জয় জয়কার করছে। এটা কেন করছে তুই জানিস? এটা তোর খেলার প্রতিভার জন্য করছে, টাকার জন্য নয়। এটা বলেই সেখান থেকে চলে যায় নাইডু। আর এই ব্যাপার স্যাপার নিয়ে খানিকটা চিন্তায় পড়ে যায় পেড্ডি। পরদিন সকালবেলাতেই দেখা যায় ছুরি চলে এসেছিল বিধায়কের সঙ্গে দেখা করতে। ওনার সঙ্গে কোনোভাবেই কথা বলতে পারছিল না। তারপর যখন বলে, আমাদের গ্রামের 1800 মানুষ ঝামেলায় আছে, এই কথাটা শুনে বিধায়ক ওর সঙ্গে কথা বলতে যায়। তখন সূর্য সকল সমস্যার কথাই বলে। এরপর হঠাৎ করেই বিধায়কের সেক্রেটারি তাকে জানায়,
এদের গ্রামের কোনো নামই নেই, আর এদেরকে সরকারও তার জনগণ হিসেবে গণ্য করে না। এই কথাটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় বিধায়ক এবং সেখান থেকে চলে যায়, কারণ যাদের ভোট নেই তাদের কথা শুনে কোনো লাভ নেই। তবে সুরি অনেক রিকোয়েস্ট করতে থাকে, কিন্তু লাভ তেমন একটা হয় না, এমনকি সুরি তার পায়েও ধরে। এরকম করতে করতে একসময় বিধায়কের ধুতিটাই খুলে চলে আসে সুরির হাতে। এই ব্যাপারটা দেখে সেখানকার সবাই তো খুবই রাগান্বিত হয়ে যায় এবং প্রচণ্ড মারধর করে সুরিকে, এমনকি তার শরীরের সকল কাপড় চোপড়ও খুলে নেয়। এরপর অনেক কষ্ট নিয়ে সুরি গ্রামে ফিরে আসে। দেখা যায় সেখানে আগে থেকেই পেড্ডিরা এসেছিল। ওরা সুরিকে তখন বলে, এগুলো নিয়ে একদমই চিন্তা করার কিছুই নেই, এসবে কিছুই হবে না, আমাদের জীবন কোনো দিনও ভালো হবে না। এটা বলেই তারা সবাই চলে যায়। তখন আবার ট্রেনের শব্দ পাওয়া যায়। সুরিও তাই লাল পতাকা হাতে সেই ট্রেনের সামনে যায়। এবার সুরি একদম ট্রেনের লাইনের মাঝখানে গিয়ে দাঁড়ায়। এই ব্যাপারটা আবার খেয়াল করে গার্ড এবং চালককে জানায় যে ওদের ট্রেনটা থামাতে হবে, না হলে মারা পড়বে ওই লোকটা। কিন্তু ওরা এতটাই কাছাকাছি চলে এসেছিল যে এখন আর ব্রেক লাগানো কোনোভাবেই পসিবল নয়। এই ব্যাপারটা আবার খেয়াল করে পেড্ডিয়ার দৌড়ে চলে আসে সুরিকে বাঁচানোর জন্য। সুরিকে ট্রেন লাইন থেকে সরাতে একটু দেরি হয়ে যায় ওর। ট্রেন ওকে খানিকটা হিট করে, অনেক বাজে অবস্থা হয়ে যায় সুরির। এখান থেকে হাসপাতালে নিয়ে গেলে হয়তো বা ওকে বাঁচানো সম্ভব হতো, কিন্তু হাসপাতালে যাওয়ার দ্রুত কোনো রাস্তাই নেই। মারা যাওয়ার আগে সুরি বলে, তোমরা কি জানো এই ট্রেনটা থামানোর জন্য আমি এত বছর ধরে কেন চেষ্টা করেছি? শুধু আমরা শহরে 1 ঘন্টায় পৌঁছে যাব এটার জন্য নয়। যদি এখানে ট্রেনটা থামে এবং স্টেশন হয়, তাহলে পাশের গ্রামের লোকজন এবং আমাদের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। আমাদের গ্রামেরও একটা নাম হবে, বাচ্চাদের আর ঝামেলায় পড়তে হবে না, তারাও পড়াশোনা করতে পারবে। আমরা তো যেভাবে বেঁচে আছি এভাবে তো জন্তু জানোয়াররাও বেঁচে থাকে পরিচয়হীন। এটা বলেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে সুরি। এই ব্যাপারটাতে অনেক রাগান্বিত হয়ে গিয়েছিল পেড্ডি এবং গ্রামের বাকি সবাই। এই জন্য তারা ট্রেন লাইনটাই তুলে ফেলে এবং সেখানে কেরোসিন তেল ঢেলে আগুন জ্বালিয়ে দেয়। এই ব্যাপারটা আবার পুলিশ জানতে খুব একটা সময় লাগে না। তারপর ওদের সবাইকে ধরে আনে থানায় এবং বেধম পিটনা দিতে শুরু করে, একদম সবার জান প্রায় বের করে ফেলছিল। আর সুরির লাশটাকে অজ্ঞাতনামা লাশ হিসেবে ঘোষণা করে। তখন গ্রামেরই একজন বলে ওঠে, সে আমাদের আত্মীয়, ওর লাশটা আমাদেরকে দিয়ে দিন, আমরা নিয়ে গিয়ে সৎকার করব। এটা শুনে পুলিশ জানতে চায়, তোর কি হয়, কেমন আত্মীয়, কোনো কাগজপত্র আছে? তোদের তো কোনো পরিচয় নেই, তার মানে এই লাশটা বেওয়ারিশ। তখন পেট দিয়ে গিয়ে এসে বলে, গত 32 বছর ধরে বিভিন্ন কাগজপত্র নিয়ে সরকারি দপ্তরে ঘুরেছিল সুরি, আর আজকে তারই পরিচয় নেই। কথাবার্তা বলার পরে শেষে ওরা ওর লাশটা নিজেদের গ্রামে নিয়ে যেতে চায়, কিন্তু সেটাও দেয় না পুলিশ, আর বেওয়ারিশ ঘোষণা করে। পেড্ডি অবশ্য শেষ পর্যন্ত চেষ্টা করে, কিন্তু লাশটা নিয়ে যেতে পারে না। এমনকি পেড্ডিকেও পুলিশ বলে, তুই কে, তোর পরিচয় কি, তোর গ্রাম কোথায়, বা তুই কোন দেশের মানুষ, তোর আইডি কার্ড আছে? এই কোনো প্রশ্নেরই উত্তর দিতে পারে না পেড্ডি, এবং লাশটাও নিতে পারে না। এরপর নিজের পরিচয় বানানোর জন্য পেড্ডি চলে আসে কুস্তির ময়দানে। এটা আসলে নাইডু চালাতো। সেখানে গিয়ে পেড্ডি বলে, আমাকে কুস্তি শেখাবেন ওস্তাদ? কিন্তু নাইডু জানায়, এখানে তুই কোনো দিনমজুরি পাবি না। তখন পেড্ডি বলে, এখানে আমি পরিচয় বানাতে এসেছি, টাকা নিতে নয়। আমার পুরো গ্রামকে আমি নতুন একটা পরিচয় দিতে চাই। সেখানে থাকা সকল কুস্তিগিররাই ওর উপরে খেপে যায়, কারণ একটা পাহাড়ি এসেছে এখানে কুস্তি শিখতে, সেটা তারা কোনোভাবেই মেনে নিতে পারছিল না। এই জন্য অনেকজন মিলে পেড্ডিকে ধরে, কিন্তু এতজনকেও ধরাশায়ী করে ফেলে পেড্ডি। তখন নাইডুকে এখানে থাকার পারমিশন দিয়ে দেয়, আর তাকে কুস্তি শেখাবে বলেও জানায়। তারপর থেকে এখানে বিভিন্ন কাজকর্ম করতে শুরু করে পেড্ডি। তবে ওকে ময়দানে নামতে দিত না নাইডু, আর বিভিন্ন কাজকর্ম শুধু করিয়ে নিত, যেমন বস্তা একটা জায়গা থেকে আরেকটা জায়গায় রাখা, কুয়া থেকে পানি তোলা, আর ময়দানে মাটি কাটা এবং মাটি ছিটানো। এভাবে কেটে যায় অনেকগুলো দিন। নাইডুকে যতবারই পেড্ডু বলছে তাকে কুস্তি শেখানোর জন্য, কিন্তু তিনি জানান, তোকে যে কাজ দিচ্ছি তুই সেটা করলে কর, আর না করলে তুই চলে যা। সেখানে থাকা সবাইও পেড্ডির সঙ্গে মজা নিত। ভাদরা তো একবার ওকে বলেই ফেলে, তোরা তো কাজ জোড়া ধরে করিস, তাহলে কি বউদের কাছেও জোড়া ধরেই যাস, আর বিয়েতেও? এটা শুনে অনেক রাগান্বিত হয়ে যায় পেড্ডি। ভাদরাকে মারার জন্য যাবে, ঠিক তখনই সেখানে চলে আসে নাইডু। এখানে এসেই ওকে বলে, তোকে কুস্তি শিখতে হলে আমি যা বলবো তাই করতে হবে, এর বাইরে তুই একটা কাজও করতে পারবি না, একটা কদমও নিতে পারবি না। এই কথাটা শুনে আবার খানিকটা রাগান্বিত হয়ে যায় পেড্ডি, আর বলে, আপনি তো আমাকে কুস্তি শেখানি না, শুধু তো আমাকে দিয়ে আপনি বিভিন্ন কাজকর্ম করিয়ে নিচ্ছেন। আমি পাহাড়ি মানুষ, এর জন্য আপনি আমার সঙ্গে এমন বৈষম্য করছেন? তখন নাইডুর কাছে আসে আর বলে,
আমি যে যে কাজ তোকে দিয়েছি এগুলো সবই কুস্তির বিভিন্ন চাল, এমনকি ওকে দেখিয়েও দেয় কোনটা কুস্তির কোন চাল। এরপর থেকে অবশ্য ওকেও ময়দানে নামতে দিত নাইডু। আস্তে আস্তে কুস্তি শিখতে থাকে পেড্ডি, এমনকি পানির নিচে নিঃশ্বাস ট্রেনিংও নিতে শুরু করে। তবে ভাদ্রার সঙ্গে সে একদমই পেরে উঠত না। কিন্তু ভাদ্রা মনে মনে বুঝতে পারছিল যে খুব তাড়াতাড়ি ভালো পারফরমেন্স করছে পেড্ডি, একসময় না তাকেই ছাড়িয়ে যায়। প্রত্যেকটা জিনিসই খুব ভালোভাবেই শিখে যাচ্ছিল এবং তাড়াতাড়ি পেড্ডি। এভাবে কেটে যায় আরও অনেক দিন। জেলা চ্যাম্পিয়নশিপের সময় চলে আসে। সেখানে আরও একটা কুস্তির মাস্টার তার শিষ্যদের নিয়ে এসেছিল। ওরা একবারও জিততে পারে না নাইডুর শিষ্য ভাদ্রার সাথে। এবার অবশ্য সবাইকে অবাক করে দিয়ে নাইডু পেড্ডিকে পাঠায় ফাইট করার জন্য। এই কথাটা শোনা মাত্রই সবাই বারণ করে দেয় আর বলে ভাদ্রার কাছে হারলেও কোনো দুঃখ থাকবে না, কিন্তু একজন পাহাড়ির কাছে জিতলেও কোনো লাভ নেই, মনের মধ্যে সেই ফিলটা আসবে না। এই কথাটা আবার ইগোতে লেগে যায় পেড্ডির। আর সে বলে ওঠে, তোরা একজন না, চাইলে দুইজন আয়, আমার কোনো সমস্যা নেই, আমি হারিয়ে দিব, এটা আমি জানি। এরপর শুরু হয়ে যায় কুস্তি। কুস্তি শুরু হওয়ার সাথে সাথে ওরা দুজনে মিলে চেষ্টা করতে থাকে পেড্ডিকে হারানোর, কিন্তু কোনোভাবেই ওকে হারাতে পারছিল না। এভাবে খেলাটা অনেকক্ষণই দীর্ঘস্থায়ী হয়। পেড্ডির অবস্থা খুবই বাজে হয়ে যাচ্ছিল, কিন্তু শেষমেশ জিতে যায় পেড্ডি। এই ব্যাপারটা দেখে সেখানে থাকা সবাই তো হতবাক, আর ওকে নিয়ে নাইডু অনেক গর্ব করতে থাকে। এবার পেড্ডি যাবে স্টেট চ্যাম্পিয়নশিপ খেলতে। সেদিন রাত্রেবেলাতেই দেখা যায় আজই ওই কুস্তির ময়দানে চলে আসে পেড্ডির সঙ্গে দেখা করার জন্য। এখানে এসে ধন্যবাদ জানায় পেড্ডিকে সেদিন জনসভাতে ওর ইজ্জত বাঁচানোর জন্য। আজি সেখান থেকে চলে যাওয়ার সময় পেড্ডির দিকে তাকিয়ে বলে, আমি একজনকে খুঁজতেছি, রাত্রেবেলাতে অন্ধকারে আমাকে চুমু খেয়েছিল, তাকে যদি পাই তাহলে আমি যে ওর কী অবস্থা করব সে নিজেও জানে না। এগুলো বলে এখান থেকে চলে যাওয়ার সময় হঠাৎ করেই পড়ে যাচ্ছিল আচি। তখন ওকে আবার ধরে ফেলে পেড্ডি। আচি তখন ওকে টাচ করে বুঝতে পারে সেদিন যে ওকে কিস করেছিল তার গঠনের সঙ্গে পেড্ডির গঠন একেবারে মিল। তখন ওর আর বুঝতে বাকি থাকে না যে ওকে পেড্ডি চুমু খেয়েছিল। এটাতে সে অনেক রাগান্বিত হয়ে যায় এবং কষে একটা থাপ্পড় লাগিয়ে দেয় পেড্ডিকে। তখন পেড্ডি বলে, কেউ ভালোবাসার জন্য সামনাসামনি প্রপোজ করে গোলাপ হাতে নিয়ে, কেউ বা চিঠি লিখে, কিন্তু আমার দ্বারা এগুলো সম্ভব নয়। আমার ভালোবাসার ভাষা হচ্ছে টাচ। এগুলো শুনে আবার ওর উপর একদম ফিদা হয়ে যায় আচি। এরপর কেটে যায় আরও কয়েকদিন। এর মধ্যেই নাইডু একটা চাল চালে। তিনি ভাবতে থাকেন পেড্ডি এভাবে আস্তে আস্তে কত দূর আগাবে, ওর সামনে যদি তাড়াতাড়ি আগাতে চায় তাহলে তাকেই কিছু একটা করতে হবে। তখন নাইডু ডিসাইড করে সে একটা কম্পিটিশন রাখবে। গোটা দেশের মধ্যে কোনো ফাইটার যদি পেড্ডিকে হারাতে পারে তাহলে সে যে কারাটা জিতেছিল কিছুদিন আগে সেটা দিয়ে দিবে পুরস্কার হিসেবে। এই কারাটার পিছনে আবার একটা কাহিনী আছে। এই কারাটা আসলে রানাধীর সিসোদিয়ার পরিবারের। এটা ওরা পরম্পরাভাবে চ্যালেঞ্জ করে আসতো, যদি কেউ ওদের চ্যালেঞ্জ করে জিততে পারতো তাহলে তাকে কারাটা দেওয়া হবে। কিন্তু রানার আগ পর্যন্ত কেউই ওর পূর্বপুরুষদের সঙ্গে জিততে পারেনি। তবে এই কারাটার জন্য রানার সামনা হয় নাইডুর, আর সেখানে জিতেও যায় নাইডু। তখন ওর পায়ে রানা নিজের হাতে নিচু হয়ে কারাটা পরিয়ে দিয়েছিল, আর সেটা নিয়ে চলে এসেছিল নাইডু। তারপর থেকে নাইডুকে নিচে দেখানোর জন্য অনেক চেষ্টা করেছিল রানা, কিন্তু আজ পর্যন্ত কোনোটাতেই সফল হয়নি। তবে এই খবরটা রানাকে অনেক খুশি হয়। এবার হয়তোবা তার কারাটা আবার সে ফেরত পাবে। এজন্য সে কিছু কলকবজা নেড়ে পেড্ডিকে জায়গা করে দেয় সরাসরি ন্যাশনালে। নাইডু তোকে হারিয়েছিল শুধু রানার গ্রামের মানুষজনের সামনে, তবে এবার তার শিষ্যকে রানা হারাতে চায় গোটা দেশের মানুষের সামনে। এরপর কেটে যায় আরও কিছুদিন। ওদের ন্যাশনাল লেভেলের কুস্তি শুরু হয়ে যায়। পেড্ডি এক এক করে সবগুলো ম্যাচই জিতছিল, সাথে রানার সেই ফাইটারটাও। ওরা দুজনেই পৌঁছে যায় সেমিফাইনালে। সেখানেই ওদের দুজনের মুখোমুখি হবে। নিজের এলাকাতে এসে একদিন প্র্যাকটিস করছিল পেড্ডি। তারপর সন্ধ্যার সময় ভাদ্রার নেশাগ্রস্ত অবস্থায় পেড্ডির কাছে আসে আর বলে, তুই তো অনেক দূরে পৌঁছে গেছিস, এই ম্যাচটা জিতে গেলেই তুই উঠে যাবি ন্যাশনালের ফাইনালে, তুই তো আবার আমার ধরাছোড়ো বাইরে চলে গেছিস। এসব শুনে খানিকটা হাসি দেয় পেড্ডি আর সেখান থেকে চলে যেতে থাকে। তবে ওকে ধোকা দিয়ে পেছন থেকে ওর ওপরে বার করে ভাদ্রা, আর পেড্ডির পায়ের একদম বাজে অবস্থা করে ফেলে। তারপর সেখান থেকে পালিয়ে যায় এবং সোজা চলে আসে রানার কাছে। এখানে এসেই সবকিছু খুলে বলে যে কিভাবে হারানো পসিবল হবে পেড্ডিকে। ওর পায়ে যদি তোমরা বার করো তাহলে শুধুমাত্র তোমরা জিততে পারবে, না হলে জিততে পারবে না। পরদিন সকালবেলাতেই শুরু হয়ে যায় ন্যাশনালের সেমিফাইনাল ম্যাচ। প্রথম রাউন্ডে অবশ্য খুব সুন্দরভাবেই জিতে যায় পেড্ডি, কিন্তু দ্বিতীয় রাউন্ডে নামার আগেই রানার তার ফাইটারকে বলে পেড্ডির পায়ে বার কর, যেভাবেই হোক এই ম্যাচটা আমার জিততেই হবে। তখন সেই ফাইটারটাও ঠিক তেমনটাই করে। পেড্ডির পায়ে বার করাতে অনেক বাজে অবস্থা হয়ে যায় পেড্ডির।
কারণ আগে থেকে ওর পায়ে চোট দিয়েছিল ভাদ্রা। এভাবে দ্বিতীয় রাউন্ডটা জিতে যায় রানার সেই ফাইটার। 3 নম্বর রাউন্ডের প্রথম থেকেই একই স্ট্র্যাটেজিতে খেলছিল রানার সেই ফাইটার, আর বারবারই পেড্ডির পায়ে সে আঘাত করছিল। এমন করতে করতে ওর পয়েন্ট গিয়ে দাঁড়ায় 4। এই রাউন্ডটা শেষ হতে আর মাত্র কয়েক সেকেন্ড বাকি। তখনই পেড্ডি তার আসল রূপ দেখায়। নিজের পায়ের চিন্তা না করে এমন একটা দাও দেয় যেটাতে সে 5 পয়েন্ট পেয়ে যায় আর জিতে যায় সেমিফাইনাল, আর ফাইনালে উঠে যায়। সবাই তো খুব খুশি, সবাই হাততালি দিচ্ছিল। রেফারি যখন তাকে উইনার ঘোষণা করে তখন হঠাৎ করেই পেড্ডি অজ্ঞান হয়ে নিচে পড়ে যায়। পেড্ডির যখন জ্ঞানটা ফিরে আসে তখন সে নিজেকে একটা ক্লিনিকে আবিষ্কার করে। ওর পায়ে ছিল ব্যান্ডেজ করা। কিছুক্ষণের মধ্যেই সেখানে ডাক্তার এসে ওকে জানায়, তোমার পায়ে অনেক দিন আগে চোট লেগেছিল, এটাতে একটা মাংসপেশি অনেক বাজেভাবে ড্যামেজ হয়ে গেছে, তো তুমি আর খেলাটা খেলতে পারবে না। কিন্তু পেড্ডি কোনোভাবেই থামতে চায় না, কারণ এই খেলাতে যদি সে জিততে না পারে তাহলে তার গ্রামের নামকরণ সে করতে পারবে না। ফাইনালটা সে খেলতেই চায়। তখন ওকে অবাক করে দিয়ে নাইডু বলে, ফাইনাল শেষ হয়ে গেছে গত 2 দিন আগে, তুই 3 দিন পরে আজকে জ্ঞান ফিরে পেলি। এই কথাটা শুনে অনেকে বড় মাপের শক খেয়ে যায় পেড্ডি। সে কিছুতেই যেন ব্যাপারটা বিশ্বাস করতে পারছিল না। ওর এতদিনের স্বপ্ন সব মাটির সঙ্গে মিশে গেল, আর ভবিষ্যতেও সে আর কখনো কুস্তি খেলতে পারবে না। এর পরপরই মন খারাপ করে পেড্ডি চলে আসে তার গ্রামে। ন্যাশনাল খেলে সে যে টাকাগুলো কামিয়েছিল সেগুলো তারা গ্রামবাসীদের দিয়ে দেয়। একটা সরকারি চাকরিও সে পেয়েছিল, কিন্তু সেটাও সে নেয় না, আর অ্যাপয়েন্টমেন্ট লেটারটা ছিঁড়ে ফেলে, আর সেখান থেকে নয়াদিল্লির উদ্দেশ্যে রওনা করে। একটা চিঠি নিয়ে প্রত্যেকটা মন্ত্রীর দুয়ারে দুয়ারে যেতে শুরু করে পেড্ডি। এগুলোর সাথে ছিল ওর স্পোর্টস সার্টিফিকেট, কিন্তু কেউই ওর কোনো কথাই শুনছিল না এবং ওকে গণ্য করছিল না। নয়াদিল্লিতে সে বিভিন্ন কাজকর্ম করে জীবনযাপন করছিল এবং চেষ্টা করতে থাকে মন্ত্রীদের সঙ্গে কথা বলার, কিন্তু কারোর সঙ্গেই সে কথা বলতে পারছিল না। সব জায়গা থেকেই সে হতাশ হয়ে ফিরছিল। অনেক দিন এভাবেই পার হয়ে যায়। এরপর সে একটা বুদ্ধি করে এক মন্ত্রীর সঙ্গে দেখা করে, ওনাকে তার সকল সার্টিফিকেট দেখায়। তখন মন্ত্রী সবকিছু জানার পরে ওকে বলে, তুমি ভালো খেলোয়াড় তো কি হয়েছে, তুমি তো সেকেন্ড হয়েছো, সিলভার পেয়েছো, তোমার কথা আমি তখনই শুনবো যখন তুমি গোল্ড পাবে। এখান থেকেও নিরাশ হয়ে ফিরতে হয় পেড্ডিকে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। তখন বিশ্বাস ওই লোকটাকে বলে, এই খেলোয়াড়ের জন্য আমি এত কিছু পার করে এখানে আসলাম, ওকে দেখার আর আমার কোনো ইচ্ছাই নেই, এরকম লুজারের জন্য আমার নষ্ট করার মতো কোনো সময় নেই। তখন ওই লোকটা বলে, এখনও কাহিনী তো শেষ হয়নি স্যার। গল্পটা শোনাতে শোনাতে ওরা পাহাড়ের ওপরে চলে এসেছিল। এখানে আবার একটা চায়ের দোকান ছিল। চা খেতে খেতে গল্পটা আবার শুরু করে। কাহিনীটা ফ্ল্যাশব্যাকে চলে যায়। পেড্ডি তো আবারও চিন্তায় পড়ে যায় যে সে কী করবে। ওর ডান পা তো পুরোপুরি প্রায় নষ্ট হয়ে গিয়েছিল, সে ঠিকঠাকভাবে চলাফেরাও করতে পারছিল না। এবার ওকে কিছু না কিছু তো করতেই হবে। পেড্ডি তখন একটা কঠিন ডিসিশন নেয়, নিজের ডান পাটা ট্রেন থেকে বাইরে বের করে দেয়। তখন একটা পোস্টের সঙ্গে লেগে ওর পাটা একদম কেটে পড়ে। এটাতে সে অনেক কষ্ট পায়। তার পরপরে ওকে ধরাধরি করে হাসপাতালে নিয়ে আসা হয় এবং ওর ট্রিটমেন্ট করা হয়। পেড্ডির এই সিদ্ধান্তটা নেওয়ার পিছনে অবশ্য একটা কারণ ছিল। বিভিন্ন মন্ত্রীদের দুয়ারে দুয়ারে যখন সে ঘুরতেছিল তখন সে একটা স্পোর্টস একাডেমি দেখতে পায়। সেখানে এরকমই এক পা না থাকা লোকেদের দৌড়ানোর ট্রেনিং দেওয়া হচ্ছিল। সেখানে অনেকজনের হাত ছিল না, কারো পা ছিল না, কেউ ছিল হুইল চেয়ারে। সবাই আলাদা আলাদা সব স্পোর্টস খেলছিল। সে খেয়াল করে দেখতে পায় আর্টিফিশিয়াল পা দিয়ে কেউ কেউ দৌড় প্রতিযোগিতাও করছিল। তখনই পেড্ডি ডিসাইড করে যে ওর ডান পাটা কেটে ফেলবে এবং প্যারা অলিম্পিকে হিস্সা নেবে। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। এটা সেই জায়গাটা যেখানে সুরি সবসময় লাল পতাকা নিয়ে দাঁড়িয়ে থাকতো। এখানে এখন একটা স্টেশন হয়ে গেছে। মানুষের জন্য খুব সহজ হয়ে গেছে গ্রাম থেকে এখানে ওখানে যাতায়াত করা। সেখানে পাশেই দেখা যায় একটা মূর্তি দাঁড়িয়ে আছে, ওর এক পা ছিল আর্টিফিশিয়াল। এটা দেখে বড় মাপের একটা শক খায় বিশ্বাস, আর বলে, এবার কি তাহলে অলিম্পিকে পেড্ডি দৌড়ে অংশ নিয়েছিল? তখন লোকটা জানায়, স্যার একটু আগে আপনি দেখলেন না, সবাই বলছিল যে তাদের ফেভারিট প্লেয়ার পেড্ডি। ঠিকই বলছিল সবাই, আমাদের গ্রামের সবার ফেভারিট প্লেয়ারই পেড্ডি। এই কম্পিটিশনটাতে গোল্ড জেতার জন্য নিজের পাটাকেই বলি দিয়ে দিয়েছিল সে। দেখা যায় প্যারা অলিম্পিকে গেছিল ও পেড্ডি। সেখানে দৌড়ানোর ফাইনাল কম্পিটিশান, অনেক দেশে এখানে অংশ নিয়েছিল। প্রথমে পেড্ডি প্রায় সবার সাথেই ছিল, কিন্তু ওকে পাশ কাটিয়ে অনেকেই আগে চলে যায়। তখন পেড্ডির মনে পড়তে থাকে ওর গ্রামের মানুষের সব কষ্টের কথা। এগুলোতে এক পর্যায়ে পেড্ডি হোঁচট খেয়ে পড়ে যায়। তারপরেও সে আবার শক্তি সঞ্চয় করে উঠে দাঁড়ায় এবং দৌড়াতে শুরু করে। আবার এক পর্যায়ে দৌড়াতে দৌড়াতে ফাস্ট হয়ে যায় পেড্ডি। কিন্তু জেতার পরে সে মেডেল নিতে চায়নি, কিছু সময়ের জন্য মাইকটা চেয়েছিল।
মাইকটা নিয়েই পেড্ডি বলে, স্যার আমি ইন্ডিয়ান না। তখন ওদের ফেডারেশনের লোকজন বলে, তুমি তো অন্ধ্রপ্রদেশের বিজয়নগরের বাসিন্দা। পেড্ডি তখন জানায়, খেলার জন্য বিজয়নগরের নাম দিয়ে আমাকে খেলতে হয়েছে স্যার, কিন্তু সেখানকারই একটা পাহাড়ি আমি। আপনারা কি জানেন আমাদের এই গ্রামের মতো কত হাজার হাজার গ্রাম আছে যেগুলোর কোনো পরিচয়ই নেই? আমরা জীবিত থাকি আর মারা যাই, সরকারের কিচ্ছু যায় আসে না। মরার পরে আমরা লাওয়ারিশ হয়ে যাই। আমি শুধু এটুকুই চাই যে আমাদেরও পরিচয় থাক। এত দূরে আমি শুধু এই কারণে এসেছি। আমি এই জন্য এখানে আসিনি যে আমাকে সবাই চ্যাম্পিয়ন বলুক। আমি এই জন্য এখানে এসেছি যে আমার গ্রামকে যেন সবাই চেনে, আমার গ্রামে যেন একটা স্টেশন হয়, আমার গ্রামের সকল মানুষ যেন অন্য সবার মতো সুযোগ সুবিধা পায়, আমার গ্রামেরও যেন একটা নাম থাকে। এই কথাগুলো শোনার পরে মন্ত্রীসহ সবার চোখেই পানি চলে আসে। এর পরপরই দেখা যায় পেড্ডি নিজের গ্রামের একটা ট্রেনে করে এসে পৌঁছে। এখানে সবাই তো কান্নায় ভেঙে পড়ে ওকে দেখে। ওদের গ্রামের যারা পেড্ডির বিরোধিতা করতো এখন তারাও পেড্ডিকে ভালোবাসতে শুরু করে, তাদের ভুলটা তারা বুঝতে পারে। কিছুক্ষণের মধ্যেই সেখানে চলে আসে স্টেশন মাস্টার আর বলে, আজ থেকে এখানে ট্রেন থামবে আর স্টেশনের নাম হবে পেড্ডি স্টেশন। তখন পেড্ডি বলে যে স্টেশনের নাম আমার নামে নয়, সুরির নামে রাখা হবে। হয়ও ঠিক তেমনটাই। কাহিনীটা প্রেজেন্ট টাইমে চলে আসে। বিশ্বাস তখন বলে, আমি পেড্ডির সঙ্গে আর দেখা করব না, কারণ আমার নিজের ওপর আমার এখন নিজেরই লজ্জা হচ্ছে। আমি গিয়ে এমন কিছু কাজ করব যেন গোটা দেশেরই ভালো হয়। প্রত্যেকটা গ্রামে গ্রামে গিয়ে আমরা ট্যালেন্ট খুঁজে বের করে আনবো এবং তারা যেন দেশকে উজ্জ্বল করতে পারে। ওরা কথাবার্তা বলতে থাকলে কিছুক্ষণের মধ্যেই সেখানে একটা ট্রেন এসে পৌঁছে এবং থেমে যায়। তখন বিশ্বাস অবাক হয়ে লোকটাকে জিজ্ঞেস করে, তোমাদের গ্রামে ট্রেন আসে, তাহলে আমাকে হাঁটিয়ে কেন আনলে এত কষ্ট করে? এটা শুনে লোকটা মিটিমিটি হাসি দিয়ে জানায়, আপনাকে যদি ট্রেনে করে আনতাম তাহলে তো আপনি বুঝতেই পারতেন না যে আমাদের ট্রেনটা কেন প্রয়োজন। সিনেমার একদম শেষের দিকে পেড্ডিকে দেখা যায় একটা নেকড়েকে সাথে নিয়ে পাহাড়ের ওপরে হাঁটছিল, আর এর মাধ্যমেই শেষ হয়ে যায় সিনেমাটি। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন, সায়োনারা।